এই যে গোল্ড খাতের কথা কমার্স মিনিস্টার সাহেব বলেছেন যে আমাদের গোল্ড স্মিথ যারা তারা কিন্তু বর্ডার পার হয়ে ওখানে কিন্তু কাজ করছে, কারণ এখানে আমরা সেই সম্ভাবনা সৃষ্টি করতে পারিনি। গার্মেন্ট খাতে যে কাজটা আমরা করতে পেরেছি গোল্ডের খাতে কেন করতে পারিনি? কিংবা আরেকজনে বলেছেন ওই যে ডায়মন্ড খাতে 2022 আমি বহুদিন ধরে বলেছি যে ইন্ডিয়ান থেকে যে ডায়মন্ড কাটিংয়ের মাধ্যমে সুরত থেকে ওদের যে সম্ভাবনা সৃষ্টি করছে, তো বাংলাদেশে তো আমরা পারিনি, আমরা গোল্ডটা করতে পারিনি। আমরা অনেকগুলো খাতে সম্ভাবনা মনে থাকা সত্ত্বেও কাজে লাগতে পারিনি। এই জন্য আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে যে কোনো রপ্তানি খাত, সম্ভাবনাময় খাত যদি রপ্তানি খাত উঠে আসে আমাদের খাতে প্রপোজাল দেয়, আমরা সেই খাতে গার্মেন্টসের যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধা সেই খাতগুলোকে দিয়ে দেব, পরিষ্কারভাবে বলছে। বন্ডেড ওয়ার হাউস বলেন, ব্যাক টু ব্যাক ফেসিলিটিস বলেন, অল দ্য রেস্ট অফ ইট। আপনারা বলেন গোল্ড আসেন, ডায়মন্ড আসেন, এই যে একটা চুরির এটা আমাদের সিদ্ধান্তগুলোতে বাধা আসে কোথায় জানেন? ও বলে যে এটা তো চুরি করবে, চুরি করে তো গোল্ড বিক্রি করে দেবে, ওই এক্সপোর্টার নামে বিক্রি করে দেবে। এখন চুরি করার ভয়ে আমি কিছু করব না, এটা তো হতে পারে না। এখন চুরি করবে 10 জন আর 90 জন তো চুরি করছে না, তাই না? তো তাই বলে কি আমি এই খাতগুলো ডেভেলপ করব না? আমরা আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে চাই চুরির আমাদের কোনো ভয় নেই, চুরির জন্য চুরির সমাধান আলাদা। তাই বলে কোনো খাতে আমরা সুযোগ দিতে পারবো না, এটা হবে না। আমরা এই খাতগুলো খুলে দেব, আপনারা আসেন, যতগুলো খাত নিয়ে আসবেন এক্সপোর্টের সম্ভাবনা নিয়ে, এক্সপোর্ট করবার সুযোগ নিয়ে একেবারে খুলে দেব বলছি। ব্যাক টু ব্যাক এলসি, বন্ডেড ওয়ার হাউস উইদাউট হ্যারাসমেন্ট, বন্ডেড ওয়ার হাউস। আমি জানি বন্ডেড ওয়ার হাউসে অনেক হ্যারাসমেন্ট চলছে, আমি বিস্তারিত যাওয়ার দরকার নাই, কারণ আমি তো বলছি আমি ওইদিকে ছিলাম, সুতরাং আমি তো অবগত আছি এগুলো সব। সুতরাং এইগুলো সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। 2 মাসের সরকার তো মাত্র, তার উপরে হয়েছে আসছি কোথায়? আমরা যেটা ইনহেরিট করেছি অর্থনীতি, আমাদের তো বুঝতে হবে যে অর্থনীতি ইনহেরিট করেছি সেখানে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে। আপনার ব্যবসায়ীরা আজকে দায় দেনা পরিশোধ করতে পারছেন না। আমি এই কথাগুলো ওয়ার্ল্ড ব্যাংক, IMF পরিষ্কারভাবে বলেছি, তোমরা যতগুলো কথা বলছো তোমরা বাংলাদেশের অর্থনীতি বোঝার চেষ্টা করো। এইখানে বিশাল বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, এখানে সিরিয়াস ক্যাপিটাল এর ঘাটতির মধ্যে তারা কাজ করছে, আমি জানি। কারণ আপনার আমাদের টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে এখানে। তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরো সে 20 চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে, এটা তো আমরা বুঝি। এখন আমার মূল সমস্যা, আপনারা তো যেহেতু এটা বাজেট নিয়ে আলোচনা, মূল সমস্যা যে এখানে ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে ব্যবসাতে। এই যে রুগ্ন শিল্পের কথা বলেছেন, না প্লিজ প্লিজ প্লিজ, আমি তো আপনাদের কথাই বলতেছি, অসুবিধা নেই। Take it easy. Please, please calm down. আপনি এখানে একটু ঠান্ডা মাথায় কাজ করেন, সবাই তো মিলে কাজ করতে হবে এই সাথে। বিগত দিনে যা হয়েছে এগুলো নিয়ে এখানে ঝগড়াঝাটি করে তো লাভ হবে না, আমরা তো সামনের দিকে এগোতে হবে। সুতরাং বিগত দিনে এটা কারেকশন করা তো একটা বড় ইস্যু এখানে, যে আমরা এখন ব্যাংকিং খাতে আপনাদের যে ঘাটতি আছে এটা একটা বড় ইস্যু। এটা এই সরকারের পক্ষে অ্যাড্রেস করা এত সহজ নয়, কিন্তু আমরা তো এটা আইডেন্টিফাই করেছি যে ক্যাপিটাল ঘাটতির মধ্যে প্রাইভেট সেক্টর আছে। আমরা আইডেন্টিফাই করেছি যে ইজ অফ ডুইং বিজনেসে বাধাগ্রস্ত করা হয়েছে
শুধুমাত্র পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য করার জন্য। আমরা বুঝি এটা। এই যে ইজ অফ ডুইং বিজনেসের যতগুলো বক্স আছে আমরা একটা একটা করে দেখছি, এবং ইনশাআল্লাহ আপনারা বলছি আমরা ব্যবসার পথে যত বাধা আছে 100% না হোক, ম্যাক্সিমাম বাধা সরিয়ে দেবো। আপনার নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার নিশ্চিন্ত থাকতে পারেন। একটু সময় দেন, আপনাদের সাথে আমাদের কথাবার্তা চলবে। আপনাদের সাথে কন্টিনিউয়াস আলাপ আলোচনা চলবে। কমার্স মিনিস্টার ইজ অলসো স্ট্রং প্রাইভেট সেক্টর ম্যান, হি নোজ হোয়াট হি ইজ ডুইং। সুতরাং ওই যে এফবিসিসিআই ইলেকশন থেকে শুরু করে প্রাইভেট সেক্টর বাধাগুলো রিমুভ করার জন্য আমরা প্রত্যেকে এগুলো আমরা জানি, আমরা এগুলো করছি, ইনশাআল্লাহ এগুলো করবো। আমরা ডিরেগুলেশনের কথা বলতে বলতে তো আমার মুখ শুকিয়ে গেছে, রিফর্মসের কথা বলতে বলতে। সুতরাং আমরা যদি এগুলো কমপ্লিট করতে না পারি তাহলে এটার জন্য তো আমরা দায়ী থাকবো, তাই না? যে কথাগুলো এতদিন আমরা একটা বিগত সরকারগুলোকে বলেছি, আমরাই দায়ী থাকবো। এই কাজগুলো চলছে। আপনাদের আর্থিক সমস্যা, ট্যাক্সের সমস্যা সব কিছু বুঝি, কিন্তু আপনাদেরকে একটু সরকারের দিকটা, একটা নতুন সরকার কোথায় আমরা আছি। একদিকে বিগত সরকারগুলো দায় দেয় না, 40,000 কোটি টাকার উপরে রেখে গেছে খালি পাওয়ার সেক্টরের বিল। 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে গেছে, এই সরকারকে এটা দিতে হবে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে। 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। প্রত্যেকটি ক্ষেত্রে এই অবস্থার মধ্যে আমরা পার করছি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। তারপরে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে রিক্যাপিটালাইজেশন এই কষ্টের মধ্যেও কিন্তু টাকা ইয়ারমার্ক করেছি, কিন্তু এগুলো সময় লাগবে এটা রিকভারিতে। ইটস এ পেইনফুল সিচুয়েশন আমরা যাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারাও পেইনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, কারণ একই কারণে। যে কারণে সরকার বিপদে আছে, আপনারা বিপদে আছে, কিন্তু একই কারণে। তা এগুলো আমরা সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে দিতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা সব কিছু অবগত আছি। কেউ এখানে একাত্ম মন্তব্য হয়েছে, আমি একটু উপরের দিকে থাকতে ডিটেলসে গেলে কিন্তু এতক্ষণ সময়ও নাই, আর আজকের দিনে সব সমস্যার সমাধান হবে না। যে একটা বড় বাজেট দেওয়ার দরকার কি, মানে এক্সপেন্ডিচার বাড়ানোর দরকার কি? এক্সপেন্ডিচার বাড়ানোর কারণ হচ্ছে অর্থনীতি এখন যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, অর্থনীতি একেবারে একটা লো লেভেলে ইকুইলিব্রিয়ামে আসছে, এখন লো লেভেলে, একদম লো লেভেলে। এটাকে যদি আপনাকে উপরের দিকে নিতে হয়, এবং আপনি যদি অর্থনীতিতে গ্রোথ সৃষ্টি করতে না পারেন, আপনার বিনিয়োগও আসবে না বাংলাদেশে, এবং গ্রোথও আসবে না, এবং আপনার নাগরিক যে সুযোগ সুবিধা, বিশেষ করে পভার্টি লেভেলে যে জায়গায় চলে গেছে, দারিদ্র সীমার অনেক নিচে চলে গেছে, এটা যদি আমরা মিটিগেট না করি এক্সপেন্ডিচারের মাধ্যমে, বাজারে তো ডিমান্ড ক্রিয়েট হবে না। আপনাকে তো এই যে অনেকে বলছে মনিটারি সাপ্লাইয়ের মাধ্যমে ইনফ্লেশন কন্ট্রোল করতে গিয়ে সেটা কতটুকু লাভবান হয়েছে আমি জানি না, কিন্তু এগুলো তো করা হয়েছে বিগত দিনে। 15% ইন্টারেস্ট রেট হয়ে গেছে। এইগুলোকে করতে হলে আমাকে অর্থনীতিতে বিনিয়োগ করতে হবে, আমাকে ডেভেলপমেন্ট বাজেটে ইনক্রিজ করতে হবে। ডেভেলপমেন্ট বাজেট যদি ইনক্রিজ না করি তাহলে গ্রোথ হবে না। গ্রোথ না হলে আপনার প্রাইভেট সেক্টরও তো কাজ করতে পারবেন না, আমরা ইনফ্রাস্ট্রাকচার করতে পারবো না, যে সাপোর্টগুলো দেওয়া দরকার এগুলো কিছুই দিতে পারবো না। সুতরাং আই হ্যাভ টু ট্রাই। এখানে বড় বাজেট দিতে হবে, এবং বড় বাজেটের সবচেয়ে সমস্যা বিগত দিনে ছিল আপনার ইনভেস্টমেন্টটা কোয়ালিটি, আপনি ইনভেস্টমেন্ট করছেন কিনা। আপনি যদি বড় বাজেটের নামে মেগা বাজেট করে টাকা বিদেশে পাচার করে দেন, তাহলে তো সেটা সেই বড় বাজেটের কোনো মূল্য নাই। কিন্তু আপনি বড় বাজেট করে যদি কোয়ালিটি বাজেট করে বিনিয়োগের রিটার্ন হয়, তাহলে বড় বাজেটের অসুবিধা কিছু নাই। আমরা যে এখন বিনিয়োগগুলো করতে যাচ্ছি বর্তমান সরকার, আমরা ক্রাইটেরিয়া করেছি কোথায় বিনিয়োগ করব।
ইজ দেয়ার এ ভ্যালু ফর মানি? আমি যে বিনিয়োগটা করছি এটাতে আমি ভ্যালু আছে কিনা, আমার এটার বিনিয়োগের রিটার্ন আছে কিনা, আমি যে বিনিয়োগটা করছি প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট ইজ নো ডিফারেন্ট দেন প্রাইভেট সেক্টর, একই তো। আমি যে বিনিয়োগটা করছি এটা রিটার্ন আছে কিনা, আমি যে বিনিয়োগটা করছি এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে কিনা, আমি যে বিনিয়োগটা করছি এখানে আমি এনভায়রনমেন্টাল ইস্যুটা কনসিডারেশন এনেছি কিনা। সুতরাং কোয়ালিটি বিনিয়োগ, গুণগত মান যদি থাকে বিনিয়োগে কোনো সমস্যা নাই। এখানে আপনি কত বিনিয়োগ করছেন এটা বড় কথা না, এটা যদি কোয়ালিটি বিনিয়োগ হয়, রিটার্ন হয়, যে দেশও লাভবান হবে, সরকার, ব্যবসায়ী সবাই কাজ করতে পারবে। আমরা ঠিক সেই জায়গাটায় যাওয়ার চেষ্টা করছি। একেবারে লো লেভেল ইকুইলিব্রিয়ামে যে এখানে ইকোনমি আসছে, এখান থেকে আমাকে এটা উপরের দিকে আনতে হবে। সুতরাং এই কাজগুলো করার মাধ্যমে এটা প্রাইভেট সেক্টরের বড় কন্ট্রিবিউশন এখানে লাগবে। আর ট্যাক্সেশনের মধ্যে অনেকগুলো আপনারা দাবি দেওয়া এনেছেন আজকে এখানে। অনেকে ট্যাক্স নেট বাড়ানোর কথা বলেছেন, অনেকেই বলেছেন ট্যাক্স নেট বাড়াইতে হবে, আপনারা ট্যাক্স বাড়াইলে হবে না। একেবারে আমরা এটা এখানে তো কোনো দ্বিমত কারো নাই, কিন্তু ট্যাক্স নেট বাড়ানোর জন্য যে কাজগুলো করতে হবে এগুলো তো কালকে সকালে হবে না। আমরা এই কাজগুলো করছি, কিন্তু এটার জন্য তো সময়ের দরকার আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ট্যাক্স নেট বাড়াবো কাদের? ব্যবসায়ীদের তো। আপনারা যারা ব্যবসায়ী সংগঠন আছেন, চেম্বার অফ কমার্স আছেন, কি বলে অ্যাসোসিয়েশনগুলো যারা আছেন, আপনারা একটু সহায়তা করেন না। আপনারা সহায়তা করে আপনাদের প্রত্যেকের অ্যাসোসিয়েশনের মেম্বারের বাইরে যারা ট্যাক্স নেটে আসে নাই, আপনারা আমাদের সরকার কিছু সহযোগিতা করেন। অনেকে বলছেন লক্ষ লক্ষ রেস্টুরেন্ট আছে, লক্ষ লক্ষ রেস্টুরেন্ট তো সবাই ট্যাক্স নেটে আসে নাই, লক্ষ লক্ষ দোকানদার তো ট্যাক্স নেটে আসে নাই। সুতরাং ব্যবসায়িক অ্যাসোসিয়েশন আপনারা যারা আছেন, চেম্বার অফ কমার্স, আপনারা একটু হেল্প করেন যে ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য। যে এখানে যারা ব্যবসায়ী আছেন আপনাদের সহযোগিতার দরকার আছে এখানে। আমি জানি এনবিআর এর অনেক কর্মকর্তা সম্বন্ধে অনেক অভিযোগ আছে এবং অনেকগুলোতে সত্যতাও আছে, কিন্তু এটা যদি আমরা এখান থেকে বেরিয়ে আসতে হলে বিজনেস কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। এই যে ট্যাক্স নেটের বাইরে যারা থেকে ব্যবসা করে আপনাদেরকে আনকম্পিটিটিভ করে ফেলছে, অনেকে বলেছে। যারা ট্যাক্স দেয় না আর যারা ট্যাক্স দেয় তাদের মধ্যে কম্পিটিশনটা কিন্তু ইভেন হচ্ছে না, আনইভেন হয়ে যাচ্ছে। সুতরাং আনইভেন কম্পিটিশনটাকে ইভেন করতে হলে আমাকে তো সবাইকে ট্যাক্স নেটে আনার সুযোগ করতে হবে। আমি আপনাদের কাছে অ্যাপিল করতেছি, প্রত্যেকটি চেম্বারকে, প্রত্যেকটি অ্যাসোসিয়েশনকে ট্যাক্স নেট বাড়ানোর জন্য প্রত্যেকে একটু এগিয়ে আসুন এবং প্রত্যেকে দয়া করে আমাদেরকে সাজেস্ট করুন আপনার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে কোথায় ট্যাক্স নেটের বাইরে, কারা বাইরে আছে, একটু হেল্প করে। তাহলে তো আমাদের কাজ অনেক সহজ হয়ে যায়। চেম্বার অফ কমার্স থেকে বলবো আপনাদের যারা মেম্বারশিপ আছে তার বাইরে সিমিলার ট্যাক্স ব্যবসা বাণিজ্য করতেছে, একই ব্যবসা, কিন্তু আপনার ট্যাক্স নেটে আসে নাই, আপনার চেম্বারের মেম্বারও হয় নাই, একটা সহযোগিতা করে, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হবে। আর সরকারের পক্ষ থেকে যা করার তো করতেই হবে। আর এই কঠিন সময়ে আমরা ট্যাক্সের ব্যাপারে আপনাদেরকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়ার ইচ্ছা থাকলেও, কথাটা শুনতে আপনাদের ভালো লাগবে না হয়তো, অনেক জায়গায় আমরা ইচ্ছা থাকলেও কারেন্টলি আমরা অনেক সুযোগ সুবিধা দিতে হয়তো পারবো না, কিন্তু আপনাদেরকে আমরা ট্যাক্সের, আপনাদের ব্যবসা বাণিজ্যের ইজ অফ ডুইং বিজনেসের যে কস্ট অফ ডুইং বিজনেস যেখানে যেখানে আপনারা বাধাগ্রস্ত হচ্ছেন আপনারা বলেন, আমরা সেগুলো সরিয়ে দেব। যেমন পোর্টের কথা, এই যে একজন বলেছে পোর্টে 40% বৃদ্ধি করেছে, আমি এটাই বিরোধিতা করি, এটা সঠিকভাবে বলছি। পোর্টে কোন হিসাবে তারা এই 40% তাদের ওখানে হ্যান্ডলিং কস্টের উপর বাড়িয়েছে? কোনো কারণ নেই। এটা এইরকম চট্টগ্রাম পোর্ট এবং অন্যান্য পোর্টে যে এই পোর্টে যে দুর্নীতি হয়, পোর্টে যে কস্ট অফ ডুইং বিজনেস যায়, আপনি এটাকে অ্যাড্রেস করেন, আমরা এইগুলোর সমাধান ইমিডিয়েটলি আপনাদেরকে দিচ্ছি, ইমিডিয়েটলি দেব। কোথায় কোথায় কস্ট অফ ডুইং বিজনেস
এটা আমরা সুযোগ আপনাদেরকে সৃষ্টি করে দেব। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় আপনাদের বাধাগ্রস্ত হচ্ছে আপনারা বলেন। একেবারে আমি বলছি আমরা সরাসরি আগামী 3 মাসের মধ্যে সমাধান দেব, 3 মাসের মধ্যে আপনারা নিয়ে আসেন। কোথায় কোথায় আপনার কস্ট অফ ডুইং বিজনেস কি কারণে বাড়ছে আপনারা বলেন, উইল অ্যাড্রেস ইট। ইজ অফ ডুইং বিজনেসে কোথায় কোথায় বাধাগ্রস্ত হচ্ছেন ব্যুরোক্রেসির কারণে কিংবা বিভিন্ন কারণে বলেন, উইল ডু ইট ইন নেক্সট 3 মান্থস। কারণ এটা আমাদের তো, এটা তো আমার ম্যানিফেস্টোতে আছে অলরেডি, কিন্তু আপনাদের থেকে ইনপুটটা পেলে অনেক কিছু হয়তো আমার ম্যানিফেস্টোতে আছে তো সার্বিকভাবে এগুলো করব, কিন্তু আমরা অনেক কিছু জানা নাই হয়তো, আপনাদের জানা আছে, ডে টু ডে আপনি ফেস করছেন, বলেন তবে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। সুতরাং ট্যাক্সের ব্যাপারে আপনার অনুরোধ করছি, আমরা চেষ্টা করব, কিন্তু ট্যাক্সের ব্যাপারে যে খুব বেশি কিছু করতে পারবো আমি সেই কথাটা আজকে ওয়াদা করতে পারবো না। কারণ আমরা যে সমস্যার মধ্যে আছি, ট্যাক্স রেভিনিউ যদি ট্যাক্স জিডিপি যদি না বাড়ে আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। কারণ আপনাদের যে সুযোগ সুবিধার কথা বলতে গভর্নমেন্ট দিতে পারবে না এগুলো সিম্পলি। এইখানে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি, অন্তত এই বাজেটটাই আপনারা সহযোগিতা করেন। আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ সব মাল্টিল্যাটারাল বডিকে বলেছি আমাদের 2 বছরের কুশন লাগবে। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশল লাগবে, এবং এই 2 বছর পরে 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ।